নীতিবিদ্যার ভূমিকা। ইন্ট্রোডাকশন টু এথিক্স, ইউনিট 2, পৃষ্ঠা 187। পৃষ্ঠা 188 কিছু লেখা নেই। পৃষ্ঠা 189। অধ্যায় 1, ভারতীয় নীতিবিদ্যা, ইন্ডিয়ান এথিক্স। টপিক এ, পুরুষার্থ। বিষয় সংক্ষেপ। ভারতীয় নীতিতত্ত্বে পুরুষার্থের গুরুত্ব। ভারতীয় নীতিতত্ত্বের আলোচনার ক্ষেত্রে পুরুষার্থের ধারণাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ পুরুষার্থকেই ভারতীয় নীতিতত্ত্বের এক মূল স্তম্ভ রূপে গণ্য করা হয়। এটি তাই ভারতীয় নীতিতত্ত্বের একটি দিক নির্দেশক রূপে গণ্য। পুরুষার্থের আলোচনা ছাড়া প্রাচ্য নীতিতত্ত্বের আলোচনাটি তাই একেবারেই অপূর্ণ থেকে যায়। সে কারণেই পুরুষার্থের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করা প্রয়োজন। শব্দগত বিশ্লেষণে পুরুষার্থের অর্থ। পুরুষার্থ শব্দটি শব্দগত বিশ্লেষণ হলো পুরুষ প্লাস অর্থ, পুরুষার্থ। পুরুষ শব্দের অর্থ হলো সচেতন আত্মা, আর অর্থ শব্দের অর্থ হলো কাম্য বিষয়। সুতরাং শব্দগত বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে সচেতন আত্মা তথা পুরুষ যা কামনা করে তাই হলো পুরুষার্থ। পুরুষার্থের ধারণার সঙ্গে তাই কাম্য বস্তুর ধারণাটিও ওতপ্রোতভাবে জড়িত আছে। কাম্য বস্তুরূপে পুরুষার্থ। কাম্য বস্তু হলো এমনই বস্তু যা মানুষ কামনা করে থাকে। এই সমস্ত কাম্য বস্তুগুলি মানুষের কাছে একান্তভাবে কাম্য এ কারণেই যে এগুলি আদর্শের আলোকে আলোকিত। আদর্শের আলোকে আলোকিত বলেই এগুলি মানুষের চরিত্র গঠনের পক্ষে একান্তভাবে সহায়ক। নৈতিকতা সম্পন্ন ভারতীয়রা সবসময় এক আদর্শ চরিত্রের কামনা করে। সে কারণেই এগুলি কাম্য বস্তুরূপে গণ্য। এগুলি মানুষের কাছে একান্তভাবে কাম্য এবং চরমভাবে মূল্যবান। এগুলিকে তাই অর্জন করে নিতে হয় সাধনার মাধ্যমে। চরম মূল্যের দৃষ্টিতে পুরুষার্থ। পুরুষার্থকে ভারতীয় নীতিতত্ত্বে সাধ্যরূপে উল্লেখ করা হয়েছে, কারণ এগুলি হলো সাধনলব্ধ বিষয়। এগুলি চরম ও পরমভাবে মূল্যবান। ভারতীয় নীতি দর্শনে মূল্যকে বিবিধ রূপে উল্লেখ করা হয়েছে: আপেক্ষিক মূল্য ও চরম মূল্য। যার স্থায়ী কোনো মূল্য নেই তাকে বলা হয় আপেক্ষিক মূল্য, যেমন ধনরাজি। অপরদিকে যার স্থায়ী মূল্য আছে তা হলো চরম ও পরমভাবে মূল্যবান। এগুলি হলো নিজস্ব মূল্য। পুরুষার্থের নিজস্ব ও স্থায়ী মূল্য আছে বলেই এগুলির প্রাপ্তিতে আমাদের মন আনন্দে ভরে ওঠে। এগুলিকে পাবার জন্য তাই প্রাচীন ভারতীয় আর্য ঋষিরা কঠোর সাধনায় মগ্ন হয়েছেন। ত্রিবর্গ ও চতুর্বর্গ রূপে পুরুষার্থ। পুরুষার্থের প্রথম দিকের প্রাথমিক ধারণায় ধর্ম, অর্থ এবং কাম এই তিনটি বিষয়কেই পুরুষার্থ রূপে স্বীকার করা হয়েছে। এই তিনটি পুরুষার্থকে একত্রে বলা হয় ত্রিবর্ণ। পরবর্তীকালে ভারতীয় ঋষিগণ মোক্ষের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন এবং সে কারণেই এই মোক্ষকে চতুর্থ পুরুষার্থ রূপে তারা গণ্য করেছেন। শুধুমাত্র স্বীকার নয়, একে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ পুরুষার্থ রূপেও উল্লেখ করেছেন। শ্রেষ্ঠ পুরুষার্থ বলতে তারা তাই মোক্ষকেই সূচিত করেছেন। ধর্ম, অর্থ এবং কাম এই তিনটির সঙ্গে মোক্ষ যুক্ত হয়ে
চারটি পুরুষার্থের বিষয় উঠে এসেছে। এই চারটি পুরুষার্থকে একত্রে চতুর্বর্গ পুরুষার্থ রূপে গণ্য করা হয়। এখানে পুরুষার্থ লিখে তাই সেটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: ধর্ম, তারপরে একটা অর্থ, তারপরে কাম এবং মোক্ষ। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। মার্কস 6। প্রশ্ন 1, ভারতীয় নীতিতত্ত্বে পুরুষার্থের ধারণাটি সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর, ভারতীয় নীতিতত্ত্বে পুরুষার্থের ধারণা। ভারতীয় নীতিতত্ত্বের ক্ষেত্রে নৈতিকতার যে ধারণাটি গড়ে উঠেছে তার একটি মূল স্তম্ভ হল পুরুষার্থের ধারণা। পুরুষার্থের ধারণাই নৈতিকতার ধারণাটিকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। পুরুষার্থকে তাই ভারতীয় নীতিতত্ত্বের একটি দিক নির্দেশক রূপে গণ্য করা হয়। ভারতীয় নীতিতত্ত্বের ক্ষেত্রে এই পুরুষার্থের ধারণাটি স্বকীয় মহিমায় উজ্জ্বল। সে কারণেই পুরুষার্থের ধারণাটি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করা প্রয়োজন। পুরুষার্থের আলোচনা ছাড়া ভারতীয় নীতিতত্ত্বের আলোচনাটি একেবারেই অপূর্ণ থেকে যায়। ভারতীয় নীতিতত্ত্বের সঙ্গে পুরুষার্থের ধারণাটি তাই ওতপ্রোতভাবে জড়িত। পুরুষার্থের অর্থ। পুরুষার্থের আলোচনার প্রথমেই যে প্রশ্নটি অত্যন্ত স্বাভাবিকভাবে উঠে আসে তা হল পুরুষার্থ কী? শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে পুরুষ ব্র্যাকেটে সচেতন আত্মা প্লাস অর্থ ব্র্যাকেটে কামনার বিষয় ইজ ইকুয়াল টু পুরুষার্থ। পৃষ্ঠা 190। অর্থাৎ শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে পুরুষ তথা সচেতন আত্মা যা কামনা করে ইজ ইকুয়াল টু তাকেই বলা হয় পুরুষার্থ। সমাজবদ্ধ মানুষ তার জীবনে কিছু আদর্শকে প্রতিষ্ঠা করতে চায় এবং সেই আদর্শ অনুযায়ী তার কর্মপন্থাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এরূপ আদর্শ প্রতিষ্ঠার জন্য মানুষ কিন্তু কাম্য বস্তু লাভের চেষ্টা করে। ভারতীয় নীতিতত্ত্বে পুরুষার্থের ধারণাটিও একটি আদর্শের আলোকে আলোকিত এবং সে কারণেই পুরুষার্থকে কাম্য বস্তুরূপেও গণ্য করা হয়। স্বাভাবিকভাবেই উল্লেখ করা যায় যে পুরুষার্থের ধারণার সঙ্গে কাম্যবস্তুর ধারণাটিও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কাম্যবস্তুরূপে পুরুষার্থ। কাম্যবস্তু হলো এমনই বস্তু যা মানুষ কামনা করে। এগুলিকে মানুষ কামনা করে কারণ এগুলি নৈতিক আদর্শের আলোকে আলোকিত এবং এগুলি মানুষের মধ্যে অনুপস্থিত, কিন্তু এগুলিকে মানুষ সাধনার দ্বারা লাভ করতে পারে। এরূপ কাম্য বস্তুগুলি মানুষের কাছে কাম্য এই কারণেই যে এগুলি মানুষের আদর্শগত চরিত্র গঠনের পক্ষে সহায়ক। ভারতীয় চিন্তাধারায় মানুষের সৎ আচরণের ওপর সাধনের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নৈতিকতা সম্পন্ন ভারতীয় মানুষ তাই সবসময় এক আদর্শ চরিত্রের কামনা করে। জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কেউ আদর্শ চরিত্রের অধিকারী হয় না। সামাজিকতার প্রেক্ষাপটেই মানুষ নৈতিকতা ভারতীয় চিন্তাধারায় মানুষের সৎ আচরণের ওপর সাধনের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নৈতিকতা সম্পন্ন ভারতীয় মানুষ তাই সবসময়ই এক আদর্শ চরিত্রের কামনা করে। জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কেউ আদর্শ চরিত্রের অধিকারী হন না। সামাজিকতার প্রেক্ষাপটেই মানুষ নৈতিকতা ও আদর্শগত মূল্যবোধের পরিপ্রেক্ষিতে তার চরিত্রকে নৈতিকতা সম্পন্ন ও মূল্যবোধের মাপকাঠিতে বিচার করতে চায়। এভাবেই সে তার চরিত্রকে নৈতিকতা ও মূল্যবোধের আদর্শে গড়ে তুলতে চায়। এভাবে নিজেকে গড়ে তোলার জন্য কিছু কাম্য বস্তু মানুষের একান্ত প্রয়োজন। এ সমস্ত কাম্য বস্তু নিয়ে মানুষ কখনোই জন্মগ্রহণ করে না। এগুলির তাই কখনোই জন্মসূত্রে লভ্য নয়। সাধনার দ্বারা এগুলিকে লাভ করতে হয়। এগুলিকে অর্জন করা হলে মানুষ আনন্দ অনুভব করে। ফলত এগুলি মানুষের কাছে একান্তভাবে কাম্য এবং চরমভাবে মূল্যবান। এগুলি মূল্যবান এই অর্থেই যে এগুলি মানুষের চরিত্রকে এক অত্যন্ত উচ্চ আলোকে আলোকিত করে। সে কারণেই ভারতীয় নীতিতত্ত্বে সাধনলভ্য কাম্য বস্তুগুলির ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রশ্ন 2, পুরুষার্থরূপে ধর্মের বিষয়টি সংক্ষেপে উল্লেখ করো। উত্তর, পুরুষার্থরূপে ধর্ম। ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে। ধৃ ধাতুর অর্থ হলো ধারণ করা, কাজেই বলা যায় যে যা ধারণ করে তাই হলো ধর্ম। লৌকিক অর্থে ধর্ম বলতে বোঝায় ঈশ্বর আরাধনা, কিন্তু নীতিশাস্ত্র ও ধর্মশাস্ত্রের ধর্ম শব্দটির অর্থ হলো আর্থ সামাজিক বিধি যা মানুষের অনুসরণীয়। সমাজে বসবাস করে নিজের এবং অপরের কল্যাণের জন্যই কর্মসাধনাকে বলা হয় ধর্ম। এরূপ অর্থে সৎকর্মই হলো ধর্ম। ঋগ্বেদে তাই ঋতাকেই ধর্ম বলা হয়েছে। ঋগ্বেদের যে রীতের কথা বলা হয়েছে তা হলো শাশ্বত এক সার্বিক নৈতিক নিয়ম, যা জীবজগতে এবং জড় জগৎকে নিয়ন্ত্রিত পরিচালিত করে। জগতের প্রত্যেক বস্তুই তার নিজস্ব নিয়মে চলে এবং সেটি হলো তার ধর্ম। যেমন আগুনের কাজ হলো উত্তাপ বিকিরণ করা এবং সেটাই হলো তার ধর্ম। জৈন ও বৌদ্ধ দর্শনে অহিংসাকেই ধর্ম বলা হয়েছে। জৈন ও বৌদ্ধ মতে যিনি কর্মে, বাক্যে, চিন্তায় অর্থাৎ জীবনের সব ক্ষেত্রেই অহিংস রূপে গণ্য, তিনিই হলেন যথার্থ ধার্মিক। অনেকে আবার বেদবিহিত জীবনযাত্রাকেই ধর্মরূপে উল্লেখ করেছেন। প্রাচীন মীমাংসা দর্শনে বেদসম্মত জপ ও যজ্ঞের অনুষ্ঠানকে ধর্ম বলা হয়েছে। আবার বৈদিক সাহিত্যে বর্ণাশ্রমকেই ধর্মরূপে উল্লেখ করা হয়েছে। মনুস্মৃতিতে বলা হয়েছে আচারা পরম ধর্ম, অর্থাৎ সামগ্রিকভাবে সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত আচরণবিধি অনুসরণ করা হয় তাই হলো ধর্ম। অনেকে আবার কর্তব্যকেও ধর্মরূপে উল্লেখ করেছেন। সুতরাং দেখা যায় যে ধর্ম শব্দটি পরিপ্রেক্ষিতে বিভিন্ন শব্দ প্রযুক্ত হলেও পুরুষার্থের পরিপ্রেক্ষিতে ধর্মের অর্থ হলো সদাচার ও কর্তব্যজ্ঞান। যার যা কর্ম সেই অনুযায়ী কর্ম সম্পাদন করাই হলো ধর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষাত্রধর্ম পালন করে যুদ্ধে অগ্রসর হতে বলেছেন এবং ধর্ম প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রশ্ন 3, চার্বাকদের পুরুষার্থের ধারণাটিকে সংক্ষেপে উল্লেখ করো। উত্তর, চার্বাকদের পুরুষার্থের ধারণা। চার্বাক সম্প্রদায় হলো চরম নাস্তিক দার্শনিক সম্প্রদায়। সে কারণেই তারা শুধু ইন্দ্রিয় সুখ তথা কামকেই পুরুষার্থরূপে উল্লেখ করেন। তাই তারা বলেন সুখমেব পুরুষার্থ, অর্থাৎ ইন্দ্রিয় সুখ তথা কামই হলো একমাত্র পুরুষার্থ। কামকে তারা মুখ্য পুরুষার্থরূপে উল্লেখ করেছেন। তারা আরও বলেন যে অর্থ কাম্যকে চরিতার্থ করতে সাহায্য করে এবং সে কারণেই তারা অর্থকে গৌণ পুরুষার্থরূপে গণ্য করেন। স্বাভাবিকভাবে উল্লেখ করা যায় যে চার্বাকগণ ধর্ম ও মোক্ষকে পুরুষার্থরূপে আদৌ স্বীকার করেন না। তারা বলেন যে ধর্ম ও মোক্ষ কখনোই প্রত্যক্ষের বিষয় নয়, কিন্তু কাম ও অর্থ অবশ্যই প্রত্যক্ষের বিষয়। সে কারণেই তারা ধর্ম ও মোক্ষকে বর্জন করে পুরুষার্থ হিসেবে কাম ও অর্থকে স্বীকার করে নিয়েছেন। তারা বলেন একমাত্র কামই মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য জৈব সুখ উৎপাদনে সমর্থ এবং সে কারণেই তারা কামকে চরম পুরুষার্থরূপে গণ্য করেন। চার্বাক মতে কাম সম্ভোগ। চার্বাক মতে মানুষের জীবন কখনোই অবিমিশ্র সুখ অথবা অবিমিশ্র দুঃখপূর্ণ নয়। মানুষের জীবন হলো সুখ ও দুঃখের সংমিশ্রণ। সে কারণেই মানুষের কাজ হলো দুঃখকে পরিহার করে সুখ ভোগ করা। তাই তারা বলেন কাঁটার ভয়ে
পদ্মবনে পদ্ম তোলা থেকে কখনোই বিরত থাকা উচিত নয়। কাঁটা সরিয়ে পদ্ম তোলাই হলো বুদ্ধিমানের কাজ। একইভাবে দুঃখকে সরিয়ে রেখে সুখভোগ করাই হলো মানুষের একমাত্র কর্তব্য। ভবিষ্যতে দুঃখ পেতে হবে বলে বর্তমানে সুখভোগ থেকে বিরত হওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। সে কারণেই তারা বলেন যে ভবিষ্যতে সুন্দর ময়ূরের তুলনায় বর্তমানের একটি পায়রাও অনেক বেশি মূল্যবান। সুতরাং মানুষের উচিত কাজ হলো যত পারা যায় ততটাই সুখভোগ করা। সুখই হলো মানুষের একমাত্র আদর্শ, একমাত্র কাম্য বস্তু। ইন্দ্রিয় সুখই হলো চরম ও পরম পুরুষার্থ। তারা তাই বলেন, যাবজ্জীবেত সুখম জীবেত, ঋণং কুম্ভা ঘৃতং পিবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করেও ঘি খাও। চার্বাকগণ তাই ইন্দ্রিয় সুখ সম্ভোগ ছাড়া আর কোনো কাম্য বস্তু তথা পুরুষার্থের কথা চিন্তা করেন না। চার্বাক মতের অযথার্থতা। চার্বাকগণ পুরুষার্থ হিসেবে যে কামের কথা বলেছেন তা অযথার্থরূপেই গণ্য বলে মনে করেন ভারতীয় দর্শনের অপরাপর সম্প্রদায়গুলি। ভারতীয় দর্শনের অপরাপর সম্প্রদায়গুলি দাবি করেন যে ইন্দ্রিয় সুখ ক্ষণিক মাত্র এবং সে কারণেই তা শেষ পর্যন্ত দুঃখেরই নামান্তর। জীবনের সামগ্রিক উন্নতির জন্য ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের মেলবন্ধন একান্তভাবে প্রয়োজনীয়। চার্বাকগণ কেবল বর্তমান জন্মকেই সত্য বলে মনে করেন। সে কারণেই তারা এই জন্মের ইন্দ্রিয় সুখকেই একমাত্র সত্য বলে দাবি করেন। এই ইন্দ্রিয় সুখকে একমাত্র সত্য বলে মনে করায় চার্বাকদের মতবাদটি কখনোই যথার্থ মতবাদ রূপে গণ্য হতে পারে না। আরও উল্লেখ করা যায় যে শুধু ইন্দ্রিয় সুখকেই কাম্য বস্তু বলে মনে করলে মানুষ আর পশুর মধ্যে কোনো ভেদই থাকে না। সুতরাং দাবি করা যায় যে চার্বাক মতবাদ শুধু ইন্দ্রিয় সুখের কথা বলে মানুষকে পশু স্তরে নামিয়ে এনেছে।